আজকে আপনাদের জন্য রয়েছে হুমায়ুন আহমেদের মিসির সম্পর্ক থেকে নেওয়া গল্প পফি। পফি ৩। ডাক্তারের ওয়েটিং লাউঞ্জে খানিকটা লজ্জিত এবং বিব্রত মুখে জোয়ারদার বসে আছেন। তার কোলে এক প্যাকেট মাতৃভাণ্ডারের রসমালাই, হাতে সবুজ রঙের কার্ড, সেখানে ইংরেজিতে লেখা প্লিজ ওয়েট, এর নিচে লেখা 17। তিনি অপেক্ষা করছেন। হাসপাতাল হচ্ছে মশা মাছি মুক্ত এলাকা, কিন্তু তার রসমালাই প্যাকেটের উপর স্বাস্থ্যবান দুটা নীল মাছি উড়াউড়ি করছে। রোগীদের কেউ কেউ বিরক্ত হয়ে তার দিকে তাকাচ্ছে। রসমালাই সঙ্গে করে আনা মস্ত বড় বোকামি হয়েছে। তিনি সৌজন্য সাক্ষাতে আসেননি, ডাক্তারের সঙ্গে তার রোগ নিয়ে পরামর্শ করতে এসেছেন। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট জোয়ারদারের দিকে তাকিয়ে বলল, রেডি হয়ে যান, নেক্সট আপনি। জোয়ারদার ভেবে পেলেন না রেডি হবার মানে কি। উঠে দাঁড়াতে হবে, দরজার সামনে যেতে হবে। ভিজিটের টাকা দিন, 1500 টাকা। হাইট আর ওজন মাপুন, ব্লাড প্রেশারও মাপুন। হাতে কি? জোয়ারদার জবাব দিলেন, মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাকেট টেবিলে রেখে ওজন মাপুন। মিষ্টির প্যাকেট আবার কার জন্য? ডাক্তারের জন্য। আপনারাও খাবেন। অ্যাসিস্ট্যান্ট মুখ বিকৃত করে ফেলল। সে বলল, ডাক্তারের জন্য আনবেন ভিজিট, লাউ কুমড়া মিষ্টি এগুলা না। জোয়ারদার সাহেব জবাব দিলেন, জি আচ্ছা, এখন ঢুকে পড়ুন। ডাক্তারের ঘরগুলো সাধারণত আলো ঝলমেলে হয়। রোগীর চোখ মুখ দেখতে হয়, জিভ দেখতে হয়, সেগুলো স্বল্প আলোয় সম্ভব না। হয়তো সাইকিয়াট্রিস্টের ঘর বলেই আলো কম। ডাক্তার টেবিলের পাশে শায়লা বসে আছে। মানুষের চেহারায় বয়সের ছাপ পড়ে, কিন্তু জোয়ারদার সাহেব অবাক হয়ে দেখলেন শায়লার চেহারায় বয়সের কোনো ছাপ পড়েনি। আগে ছিল রোগা পটকা, এখন তার স্বাস্থ্য ভালো হয়েছে, গায়ের চামড়াও উজ্জ্বল হয়েছে। রঙিন স্কার্ফে শায়লার মাথার চুল পিছন দিকে বাঁধা, তাকে খানিকটা ইরানি মেয়ের মতো লাগছে। ডাক্তার শায়লা বললেন, আপনার নাম জোয়ারদার? জি। কি প্রবলেম নিয়ে এসেছেন বলুন, গুছিয়ে কথা বলার চেষ্টা করুন, কিচ্ছু যেন বাদ না পড়ে। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের যখন গুছিয়ে কথা বলা দরকার তখন আমরা টেলিগ্রাফের ভাষায় কথা বলি, আর যখন সারসংক্ষেপে বলা দরকার তখন 500-600 পৃষ্ঠার উপন্যাস শুরু করি। আপনি কিছু মনে করবেন না, আমার ধূমপানের অভ্যাস আছে। আমি সিগারেট টানতে টানতে আপনার কথা শুনবো। আপনার কোনো সমস্যা আছে? জি না। জোয়ারদার সাহেবের বুক থেকে পাথর নেমে গেছে। শায়লা তাকে চিনতে পারেনি, চিনতে না পারারই কথা। অল্প বয়সেই তার চুল পেকেছে, মাথায় টাক পড়েছে। শায়লা সিগারেটে টান দিতে দিতে বললেন, চুপ করে আছেন কেন, সমস্যা বলুন। জোয়ারদার সাহেব বললেন, আমার ঘরে একটা বিড়াল ঢোকে। সমস্যা এই না আরো আছে? এইটাই সমস্যা। ফ্ল্যাট বাড়িতে থাকেন? জি। ফ্ল্যাট বাড়িতে বিড়াল ঢোকা সমস্যা হবে কেন? এরা খাদ্যের সন্ধানে ঢুকবে, আরামের সন্ধানেও ঢুকবে। বিড়াল আরাম খুব পছন্দ করে। সে কি মাঝে মাঝে আপনার পাশে বসে আরাম করে হাই তোলে? জি। যখন টিভি চলে তখন সে টিভির দিকে তাকিয়ে থাকে? জি। ব্যাপারটা যে খুবই স্বাভাবিক সেটা কি আপনি বুঝতে পেরেছেন? জি। এমন যদি হতো বিড়ালটা টিভি দেখতে দেখতে টিভির নাটক আপনার সঙ্গে আলোচনা করত, তাহলে ছিল সমস্যা। তখন আমার কাছে আসার একটা অর্থ হতো। এখন আপনি এসেছেন শুধু শুধু কিছু টাকা খরচ করার জন্য। চা বা কফি কিছু খাবেন? আমার এখানে চা কফির ব্যবস্থা আছে। না। বিয়ে করেছেন নিশ্চয়ই? জোয়ারদার সাহেব জবাব দিলেন, জি। ছেলে মেয়ে কয়টা? একটাই মেয়ে, নাম অনিকা। আমি এখন যাই? শায়লা জবাব দিলেন, না, আমি একটা সিগারেট শেষ করেছি, এখন দ্বিতীয় সিগারেট ধরাবো। সেটা শেষ করব, তারপর আপনি যাবেন। জি আচ্ছা।
শায়লা দ্বিতীয় সিগারেট ধরাতে ধরাতে বলল, হাস্যকর বিড়ালের গল্প নিয়ে আপনি আমার কাছে এসেছেন। এখন আমি সে ব্যাখ্যা করব, দয়া করে লজ্জা পাবেন না। আপনার খুবই ইচ্ছা করছিল আমার সঙ্গে দেখা করার। আপনি লাজুক মানুষ, কোনো অজুহাত খুঁজে পাচ্ছিলেন না। বিড়ালের একটা গল্প অনেক চিন্তা ভাবনা করে বের করলেন। হয়েছে? জোয়া তার মাথা নিচু করে থাকলেন, কিছু বললেন না। একবার ভাবলেন বলেন বিড়ালের গল্পটা সত্যি, তারপর আবার মনে হলো থাক। শায়লা বললেন, আপনি যে মনে করে আমার জন্য রসমালাই নিয়ে এসেছেন, এতে কিন্তু আমি বেশ অবাক হয়েছি। রসমালাইয়ের অংশটা আমি ভুলে গিয়েছিলাম। আপনাকে নিয়ে ব্রহ্মপুত্রের পাড়ে হাঁটছি, লজ্জায় আমি অস্থির। হঠাৎ কথা নেই বার্তা নেই আপনি বললেন, তোমার কি মিষ্টি পছন্দ? আমি কোনো কিছু না ভেবেই বলেছিলাম রসমালাই। রসমালাই কেন, কোনো মিষ্টি আমার পছন্দ না। জয়া তার অস্বস্তির সঙ্গে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, শায়লা আমি যাই। শায়লা হাতে সিগারেট ফেলে দিয়ে বলল, আচ্ছা, আবার যদি কোনো কারণে আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে বা আমাকে দেখতে ইচ্ছে করে, সরাসরি চলে আসবেন। বিড়ালের কাহিনী ফাঁদার কিছু নেই। আচ্ছা। শায়লা জিজ্ঞেস করলো, সঙ্গে ট্রান্সপোর্ট আছে? ট্রান্সপোর্ট না থাকলে বলুন, আমি গাড়ি করে পৌঁছে দেব। জোয়ারদার বললেন, লাগবে না। প্রচন্ড অস্বস্তি নিয়ে জোয়ারদার বাড়ি পৌঁছালেন। দরজা খুলে বাড়িতে ঢোকার পর অস্বস্তি কাটল। খালি বাড়ি, বসার ঘরে বাতি জ্বলছে, সোফায় বিড়ালটা শুয়ে আছে। তাকে দেখে একবার মাথা তুলে আবার আগের অবস্থা চলে গেল। মনে হয় ঘুমাচ্ছে। টিভিতে হিন্দি সিরিয়াল হচ্ছে। সিরিয়ালে লম্বা গলার একটা মেয়ে সুন্দর করে কাঁদছে। তার সামনে কঠিন চেহারার একজন যুবা পুরুষ, সে মেয়েলি গলায় কথা বলছে। টিভি কে ছেড়েছে? বিড়ালটা নিশ্চয়ই না। জামালের কাণ্ড। জামালের কথাটা শায়লার কাছে বলা উচিত ছিল, লাভ হতো না। বিড়ালের ব্যাপারটা শায়লা যেভাবে উড়িয়ে দিয়েছে, জামালেরটা উড়িয়ে দিল। জোয়ারদার ডাকলেন, জামাল। জামাল জবাব না দিয়ে শোবার ঘরের মুখে এসে দাঁড়ালো। কখন এসেছিস? জামাল জবাব না দিয়ে হাসল। জোয়ারদার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোদের দুজনকে নিয়ে বিরাট দুশ্চিন্তা আছি। শেষটা দেখা যাবে আমি পাগল হয়ে যাব। আমাকে পাবনা পাগলাগারোতে আটকে রাখবে। পাগলাগারো চিনিস? জামাল নাসূচক মাথা নাড়ল। জোয়ারদার উঠে পড়লেন। তাকে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। সহজ কোনো আইটেমে যেতে হবে। 2 মুঠ ভাত, 1 মুঠ ডাল, 1 চিমটি লবণ, একটা ডিম দিয়ে চাল, শেষটা তেল দিয়ে বাগার। জোয়ারদার রান্না বসিয়েছেন। তার পাশে জামাল দাঁড়িয়ে আছে। সে উৎসুক চোখে দেখছে। বিড়ালটা খাবার টেবিলে শুয়ে ঘুমাচ্ছে। জোয়ারদার জামালের দিকে তাকিয়ে বললেন, কিছু খাবি? জামাল নাসূচক মাথা নাড়ল। জোয়ারদার পুফির দিকে তাকিয়ে বললেন, তুই কিছু খাবি? পুফি মাথা তুলে বিরক্ত হয়ে তাকিয়ে আবার মাথা নামিয়ে নিল। টিভির সামনে বসে জোয়ারদার রাতের খাবার খাচ্ছেন। জামাল তার পাশে বসেছে, পুফি তার পায়ের কাছে। টিভিতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আগুন জ্বলছে। পুরোহিত মন্ত্র পড়ে পড়ে আগুনে কি যেন দিচ্ছেন। আগুন ধাপ করে বেড়ে চলছে। আগুনের পাশে বসা স্বামী স্ত্রী দুজনে হঠাৎ ভয় পেয়ে খানিকটা পিছিয়ে গেল। দৃশ্যটা দেখতে ভালো লাগছে। মোবাইল টেলিফোন বাজছে, সিনেমাতেই মনে হয় বাজছে। কিন্তু একসময় বোঝা গেল সিনেমায় না, জোয়ারদারের টেলিফোন বাজছে। তাকে উঠে টেলিফোন আনতে হলো না। পুফি লাফ দিয়ে উঠে দাঁতে কামড়ে টেলিফোন ধরে নিয়ে এলো। এই জাতীয় দৃশ্য বিদেশি সিনেমায় দেখা যায়। ঘরের বেড়াল খাওয়া আর ঘুমানো ছাড়া কিছুই করে না। টেলিফোন করেছে অনিকা। হ্যালো বাবা, বলো তো আমরা কোথায়? কক্সবাজারে। হয়নি, 10-এ গোল্লা পেয়েছ। আমরা এখন আছি সেন্ট মার্টিন আইল্যান্ডে। মামা একটা জাহাজ ভাড়া করে আমাদের সেন্ট মার্টিন নিয়ে এসেছে। মজা হচ্ছে মা?
খুব মজা হচ্ছে। আমরা এখন বারবিকিউ করছি। নাও, মার সঙ্গে কথা বলো। সুলতানা বললেন, এই একটা ইন্টারেস্টিং খবর শোনো। রঞ্জু নাকি সেন্ট মার্টিনে একটা হোটেল আছে, নাম দিয়েছে সলিড রক। সমুদ্রের পাশের বাড়ির নাম দিয়েছে সলিড রক। অদ্ভুত না? ওর যে কি চমৎকার আইডিয়া! সে যে সেন্ট মার্টিনে হোটেল বানিয়ে বসেছে তাই জানতাম না। আমি এত অবাক হয়েছি। তুমি অবাক হওনি? এখন টেলিফোন রাখছি, পরে তোমার সঙ্গে কথা হবে। মাংস পড়ে যাচ্ছে, যাই। আচ্ছা আচ্ছা, আরেকটু ধরো, অনিকা কথা বলবে। অনিকা, কি খবর মা? অনিকা বলল, তোমাকে ছাড়া এসেছি তো বাবা, এই জন্য আমার বেশি ভালো লাগছে না। জোয়ারদার সাহেব বললেন, কয়েকদিন পরেই তো চলে আসবে। বাবা শোনো, আমি না ডাবের পানি দিয়ে গোসল করেছি। জোয়ারদার সাহেব জিজ্ঞেস করলেন, কেন? মা বলেছে ডাবের পানি দিয়ে গোসল করলে নাকি স্কিন ব্রাইট হয়, এই জন্য। তোমার স্কিন তো এমনিতেই ব্রাইট। অনিকা বলল, আরো ব্রাইট হবে, তখন আমি চাঁদের মতো হয়ে যাব। চাঁদের গা থেকে যেমন আলো বের হয়, আমার গা থেকেও বের হবে। জোয়ারদার সাহেব বললেন, ভালো তো। বাবা, আমি টেলিফোন রাখছি, মা ডাকছে। মাকে সাহায্য করতে হবে। জোয়ারদার ঘুমোতে গেছেন। ঘুম যখন আসি আসি করছে, তখন তার মোবাইল বাজতে শুরু করেছে। তার মোবাইল ধরার কোনো ইচ্ছে ছিল না। পুফি কামড়ে মোবাইল নিয়ে এসেছে। অনিচ্ছায় তাকে মোবাইলটা ধরতে হলো। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে জবাব এলো, আমার নাম করিম, আমি শায়লা ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট। ম্যাডাম জরুরি ভিত্তিতে আপনাকে একটু দেখা করতে বলেছেন। জোয়ারদার সাহেব জিজ্ঞেস করলেন, আমার নাম্বার আপনি কোত্থেকে পেয়েছেন? আপনি তো আমাকে দিয়েছেন। টাকা দিয়ে যখন রসিদ নিলেন তখন টেলিফোন নাম্বার, অ্যাড্রেস সব দিলেন। ও আচ্ছা। আপনার পক্ষে কি এখন আসা সম্ভব? আমি গাড়ি নিয়ে আসছি। জোয়ারদার সাহেব জবাব দিলেন, এখন সম্ভব না, আমি শুয়ে পড়েছি। আগামীকাল কি আসতে পারবেন? সকাল 10টা থেকে 11টা, এই সময় ম্যাডাম বাসায় থাকেন। কাল আমার অফিস আছে। তাহলে কাল রাতে চেম্বারে আসুন। জোয়ারদার সাহেব বললেন, আচ্ছা। অ্যাসিস্ট্যান্ট বলল, রাত 9টার দিকে এলেই হবে। রাত 9টার পর ম্যাডাম আপনার জন্য ফ্রি রাখবেন। আচ্ছা বলা মাত্রই জোয়ারদার সাহেব ঘুমিয়ে পড়লেন। করিম তারপর অনেকক্ষণ ধরে হ্যালো হ্যালো করল। অফিস ছুটি হয় 5টায়। 4টা বাজতেই চেয়ার খালি হতে শুরু করে। যারা চক্ষু লজ্জার কারণে অফিসে বসে থাকে তারা ঘন ঘন হাই তুলতে থাকে। ফাইলপত্র সব তালাবদ্ধ। অফিস খালি। খালি টেবিলে সত্যি সত্যি মাছি ওড়ে। মাছি মারার ব্যাপারে কাউকে তেমন উৎসাহী বলে মনে হয় না। আজ অফিস খালি হতে শুরু করেছে 3টা থেকে, কারণ আগামীকাল বুদ্ধ পূর্ণিমার ছুটি। তাছাড়া আকাশে ঘন কালো মেঘ। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে বাসায় চলে যাওয়া ভালো। জোয়ারদার সাহেব গভীর মনোযোগ দিয়ে ফাইলে চোখ বোলাচ্ছেন। আকাশ মেঘে অন্ধকার বলে বাতি জ্বালিয়েছেন। খালেক ঘরে ঢুকে বলল, স্যার যাবেন না? জোয়ারদার অবাক হয়ে বলল, কোথায় যাব? বাসায় যাবেন, আর কোথায় যাবেন? জোয়ারদার সাহেব বললেন, 5টা তো এখনো বাজেনি। খালেক টেবিলের সামনে বসতে বসতে বলল, আকাশের অবস্থা দেখছেন? বিরাট তুফান হবে, আগে আগে চলে যাওয়াই ভালো। জোয়ারদার কিছু বললেন না। খালেক বলল, স্যার একটা রিকোয়েস্ট করব, যদি অনুমতি দেন। জোয়ারদার সূচক মাথা নাড়লেন। খালেক বলল, স্যার আজকে আপনি আমার সঙ্গে আমার বাসায় চলুন, রাতে খাওয়া দাওয়া করবেন, তারপর আমি নিজে পৌঁছে দিব। খালেককে অবাক করে দিয়ে জোয়ারদার বললেন, আচ্ছা স্যার, তাহলে বেশি দেরি করে লাভ নেই, উঠে পড়ুন। জোয়ারদার বললেন, 5টা বাজুক, অফিস ছুটি হোক, তারপর যাব। খালেক বলল, ঠিক আছে, বাজুক 5টা, আমি ক্যান্টিনে আছি, আপনার জন্য চা নাস্তা কিছু পাঠাবো? না। প্রবল বৃষ্টির মধ্যে জোয়ারদার লাল রঙের প্রাইভেট কারে উঠিলেন। খালেক বলল,
পিছনের সিটে আরাম করে বসুন, আমি ড্রাইভারের সঙ্গে বসছি। জোয়ারদার সাহেব জিজ্ঞেস করলেন, কার গাড়ি? খালেক লজ্জিত ভঙ্গিতে বলল, স্যার আমার। মেয়ের স্কুল ডিউটি করতে হয়, এই জন্য ধার দেনা করে কিনে ফেলেছি। আমার স্ত্রী অবশ্য এই গাড়িতে উঠে না, তার ধারণা এটা ঘুষের টাকায় কিনা। ইচ্ছে করলে আমার স্ত্রীর সঙ্গে আর্গুমেন্টে যেতে পারতাম, বলতে পারতাম স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ, আমি সেই দায়িত্ব পালন করছি। কিভাবে করছি সেটা আমার ব্যাপার, তুমি তো বিচারক না। আর্গুমেন্ট ঠিক আছে না স্যার? জর্দার জবাব দিলেন না, জানালা দিয়ে বৃষ্টি দেখতে লাগলেন। ভালো বৃষ্টি নেমেছে, জানালার কাছে ধুমধাম শব্দ থেকে মনে হচ্ছে শিলও পড়ছে। খালেকের ফ্ল্যাট বাড়ি ছবির মতো সুন্দর। বসার ঘরের টেবিলে লাল টুকটুকে ফুলদানিতে ধবধবে সাদা গোলাপি গোলাপের গন্ধে খরময় গন্ধ হয়ে আছে। জোয়ারদার বললেন, বাহ। খালেক বলল, ঘর সাজানো আমার স্ত্রীর ডিপার্টমেন্ট। নিজের বাড়িতে যখন ঢুকি তখন মনে হয় নাটকের সেটে ঢুকে পড়েছি, বিশ্রী লাগে। নিজের ঘরে ঢুকবো, জুতা খুলে এদিক সেদিক ফেলবো, শার্ট আরেক দিকে ফেলবো, তখনই না মজা। খালেকের স্ত্রী শ্যামা ঘরে ঢুকে জোয়ারদারকে অস্বস্তিতে ফেলে বললেন, আপনার মতো পূর্ণবান মানুষ আমার বাড়িতে আজ আমার। বলেই সে কদম বসি করল। মেয়েটি শ্যামলা, অপরূপ মুখশ্রী, চোখ মায়ায় টলমল করছে। জোয়ারদার থতমত খেয়ে গেলেন, কি বলবেন ভেবে পেলেন না। কথার পিঠা কথা তিনি বলতে পারেন না। খালেক বলল, স্যার রাতে খাবেন, ফ্রিজে কিছু আছে? না থাকলে ড্রাইভার পাঠিয়ে আনাও। বৃষ্টি বাদলা দিনে ইলিশ ফ্রাই জমবে, মোরগ পোলাও, ইলিশ ফ্রাই। শ্যামা বলল, তোমার স্যারকে আমি আমার খাবার খাওয়াবো, তোমার কিছু না। জোয়ারদার অবাক হয়ে বললেন, দুজনের খাবার আলাদা নাকি? শ্যামা বলল, জি, ওর ইনকামের খাবার আমি খাই না। বাবার কাছ থেকে আমি কিছু টাকা পেয়েছি, আমি ওই টাকায় বাজার করি। ওর ফ্রিজ আলাদা, আমারটা আলাদা, আমি নিজের টাকায় খাবার খাই। আমার বাবাও ছিলেন আপনার মতো সন্ন্যাসী টাইপ মানুষ, সেই অর্থে আমি সন্ন্যাসীর মেয়ে। আমি রান্নার জোগাড় দেখছি, তুমি স্যারের সঙ্গে গল্প করো, আধা ঘন্টার মধ্যে নাস্তার ব্যবস্থা করছি। স্যার আপনি গোসল করবেন না? জোয়ারদার অস্বস্তি নিয়ে তাকিয়ে আছেন, কি বলবেন বুঝতে পারছেন না। অফিস থেকে ফিরে দীর্ঘ সময় নিয়ে গোসল করা তার অনেক দিনের অভ্যাস। অন্যের বাড়িতে নিশ্চয়ই এটা করা যায় না। শ্যামা বলল, স্যার আমার বাবাকে দেখেছি, অফিস থেকে ফিরেই তিনি অনেক সময় নিয়ে গোসল করতেন। আমার ধারণা আপনিও তাই করেন। জোয়ারদার বললেন, হুঁ, বাথরুমে সবকিছু আছে, আমি পরিষ্কার লুঙ্গি দিচ্ছি, আমার বাবার লুঙ্গি। জোয়ারদার বললেন, দরকার নাই। শ্যামা বলল, অবশ্যই দরকার আছে, আপনি বাথরুমে ঢুকুন, আমি রাস্তার জোগাড় দেখি। শ্যামা চলে যেতেই খালেক বিরক্ত গলায় বলল, কথায় কথায় সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, অস্থির হয়ে গেছি। কয়েকবার বলছি তুমিও সন্ন্যাসী হয়ে যাও। পার্বত্য চট্টগ্রামে কোনো গুহা খুঁজে বের করো, গুহায় দাখিল হয়ে যাও, গুহার ভিতরে সব করো, জঙ্গলি মশার কামড় খাও। সন্ন্যাসী বাবার কাণ্ডটা শুনুন স্যার। ঢাকা শহরে তার দুইটা বাড়ি, সে দুটোই দান করে দিয়েছে। তার একমাত্র মেয়ে, সেও কিছু পায়নি, নগদ কিছু টাকা দিয়েই খালাস। সেই টাকার পরিমাণ কত তাও জানি না। আমি তো আর সন্ন্যাসী না, আমাকে কেন বলবে? জোয়ারদার সাহেব কথা ঘোরানোর জন্য বলেন, আপনার মেয়ে কোথায়? খালেক বলল, সে তার ছোট চাচার বাড়িতে। মেয়ের মধ্যেও সন্ন্যাসী ভাব দেখা দিয়েছে। আমি দুষ্ট লোক, আমার সঙ্গে কথা বলে না বললেই চলে। তার মা আমার গাড়িতে ওঠে না, তাই মেয়েও গাড়িতে ওঠে না। আরে বাবা, লোন করে গাড়ি কিনেছি, লোনের কাগজপত্র দেখিয়েছি, তাতেও লাভ হয়নি। স্যার যান, আপনি গোসল করে আসেন। আমার স্ত্রী যখন একবার মুখ থেকে গোসলের কথা বলেছে, তখন গোসল করতেই হবে। বাথরুমে যদি না যান, বালতিতে করে পানি এনে মাথায় ঢেলে দিবে। সন্ন্যাসী বিয়ে, সন্ন্যাসী বাবার মেয়ের নারী নক্ষত্র আমি চিনি। রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া শেষ হলো। শ্যামা বলল, স্যার আপনার কি পান খাওয়ার অভ্যাস আছে? জোয়ারদার বললেন, না।
শ্যামা বলল, আপনার তো খালি বাসা, একা বাসায় থেকে কি করবেন? এখানে থেকে যান। জোয়ারদার মনে করতে পারলেন না তার বাসা যে খালি এই খবর কি এদেরকে দিয়েছেন কিনা। দেবার তো কথা না। শ্যামা বলল, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে স্যার, থেকে যান। গেস্ট রুম রেডি করে দিই। খালেক বলল, স্যারের বাড়িতে কেউ নাই? জোয়ারদার বললেন, না, ওরা কক্সবাজার বেড়াতে গেছে, সেখান থেকে সেন্ট মার্টিন গিয়েছে, কাল পরশু চলে আসবে। খালেক স্ত্রীর দিকে তাকিয়ে বলল, স্যারের বাড়ি যে খালি এই খবর তুমি কিভাবে জানলে? স্যার কি তোমাকে বলেছেন? কখন বললেন? শ্যামা জবাব না দিয়ে উঠে গেল। খালেক বিরক্ত গলায় বলল, বাড়িতে মহিলা পীর নিয়ে বাস করি, না বলতেই সে সব ঘটনা জানে। বাড়ি তো না, হুজুরখানা। স্যার বুঝলেন, মাঝে মাঝে ইচ্ছে করে বনে জঙ্গলে চলে যাই। শ্যামা অনেক চেষ্টা করেও জোয়ারদারকে থেকে যাবার জন্য রাজি করাতে পারল না। খালেকের ড্রাইভার তাকে নামিয়ে দিতে গেল। বৃষ্টি তখনও পড়ছে, রাস্তাঘাটে পানি উঠে গেছে। গাড়ি কিছু দূর যাবার পরই ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়ে বলল, স্যার একটা কথা বলি, যদি কিছু মনে না নেন। বলো। অপরাধ নেবেন না স্যার। না, অপরাধ নেব না। রাস্তায় পানি উঠে গেছে, পানির ভিতর দিয়ে যদি গাড়ি নিয়ে যাই ইঞ্জিনে পানি ঢুকে যাবে, আমার চাকরি চলে যাবে স্যার। জর্দা সাহেব বলেন, আমি কি এখানে নেমে যাব? নামলে ভালো হয় স্যার। জর্দা সাহেব জিজ্ঞেস করলেন, গাড়িতে কি ছাতা আছে? জি না স্যার। জর্দার বৃষ্টির মধ্যে নেমে গেলেন। গাড়ি হুশ করে তাকে পুরোপুরি ভিজিয়ে দিয়ে বের হয়ে গেল। জর্দার মহা ঝামেলায় পড়লেন। চারদিক অন্ধকার, তিনি কোথায় আছেন কিছুই বুঝতে পারছেন না। বৃষ্টিও নেমেছে আকাশ ভেঙে। তিনি ফুটপাত ধরে এগোচ্ছেন। কিছু দূর যেতেই রাস্তা দুভাগ হয়ে গেল। এখন তিনি কোন দিকে যাবেন? খালেকের ড্রাইভার তাকে নিতে রাজি হলো না কেন তিনি বুঝতে পারছেন না। প্রচুর গাড়ি চলাচল করছে, একটা গাড়িতে তার গা ঘেঁষে গেল। রাস্তার নোংরা পানিতে তিনি দ্বিতীয়বার মাখামাখি হয়ে গেলেন। রাস্তায় কোনো রিক্সা নেই। রিক্সা থাকলে জিজ্ঞেস করে জানা যেত তিনি কোথায়, তাকে কত দূর যেতে হবে। মিয়াও। জোয়ারদার সাহেব চমকে তাকালেন। তার ডান দিকে পুফি। কুকুর যেমন লেজ উঁচু করে রাখে, সেও লেজ উঁচু করে রেখেছে, মনে হয় দৃষ্টি আকর্ষণের জন্য। তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন। বিড়াল হাঁটতে শুরু করেছে। তিনি বিড়ালের পিছনে পিছনে যাচ্ছেন। জোয়ারদার নিশ্চিত এই বিড়াল তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বিড়াল পানি পছন্দ করে না, কিন্তু এর কোনো অসুবিধা হচ্ছে না। তিনি মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছেন, বিড়ালও দাঁড়িয়ে যাচ্ছে। বিষয়টা নিয়ে কারো সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো। কার সঙ্গে আলাপ করবেন? সবার সঙ্গে সবকিছু নিয়ে আলাপ করা যায় না। ডাক্তার শায়লা তো পাত্তাও দিল না। আজ রাত 9টায় তার সঙ্গে দেখা করার কথা। লাভ কি? তাছাড়া যাবেনও বা কিভাবে? রাত 11টার দিকে জোয়ারদার নিজ বাসার সামনে উপস্থিত হলেন। বিড়ালটা তাকিয়ে আছে তার দিকে। তিনি ক্ষীণ গলায় বললেন, থ্যাংক ইউ। বলেই তার নিজের উপর খানিকটা রাগ লাগলো। বিড়াল তো থ্যাংক ইউ এর মর্ম বুঝবে না। জোয়ারদারের সারা শরীর কাদায় মাখামাখি হয়েছিল। তাকে দ্বিতীয়বার গোসল করতে হলো। এখন শুয়ে পড়ার সময়, কিন্তু তিনি অভ্যাস বসে টিভির সামনে বসলেন। ন্যাশনাল জিওগ্রাফিতে মহিষের মতো দেখতে কোনো এক প্রাণীর জীবন বৃত্তান্ত দেখাচ্ছে। তিনি আগ্রহ নিয়ে দেখছেন, বিড়ালটাও আগ্রহ নিয়ে দেখছে। অনেকক্ষণ হলে টেলিফোন বাজছে। তার চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। সারা শরীরে আলস্য, মনে হচ্ছে চেয়ারে ঘুমিয়ে পড়বেন। নিতান্ত অনিচ্ছায় তিনি টেলিফোন ধরলেন। সুলতানাই টেলিফোন করেছেন। এই, টেলিফোন ধরছ না কেন? 3বার কল দিলাম। জোয়ারদার বললেন, হুম।
কি প্রশ্ন করছি আর কি উত্তর দিচ্ছ? হো আবার কি? রাতে খাওয়া দাওয়া করেছো? হুম। হোটেলে খেয়েছো? জোয়ারদার আবারও বলেন, হুম। ঝামেলা এড়ানোর জন্য হু বলা। কি দিয়ে খেয়েছো? কই মাছ, মুরগির মাংস, ছোট মাছ, ঘি। ঘি? হুম, গরম ভাতে 1 চামচ ঘি নিয়েছি। হোটেলে ঘি দেয়? ঠিক করে বলো তো কোথায় খেয়েছো? তুমি আমার সঙ্গে লুকাছাপা করো, এটা আমি জানি। বলো কোথায় খেয়েছো? জোয়ারদারের প্রশ্নের জবাব দেবার আগেই পাশের ঘরে খিলখিল শব্দে হাসির শব্দ হলো। সুলতানা বললেন, হাসছে কে? জোয়ারদার জানেন কে হাসছে। খালি বাড়ি পেয়ে জামাল চলে এসেছে। বিষয়টা সুলতানাকে বলা অর্থহীন। কি বুঝতে কি বুঝবে। এই কথা বলছো না কেন? কে হাসে? জোয়ারদার জবাব দিলেন, কেউ না। কেউ না মানে? আমি পরিষ্কার শুনেছি। খালি বাড়ি পেয়ে তুমি কাকে এনেছো? মেয়েটার নাম কি? রাস্তা থেকে এনেছো? কত টাকা দিয়ে এনেছো? জোয়ারদার টেলিফোন লাইন কেটে দিলেন। সুলতানার কথা শোনার চেয়ে জন্তুর কণ্ড কারখানা দেখা যায়। এর মধ্যেও নিশ্চয়ই কিছু শিক্ষণীয় আছে। মহিষের মতো জানোয়ারটার নাম জানতে পারলে ভালো হতো। অনিকা বলতে পারত। টেলিফোন আবার বাজছে। বাজুক, ওইদিকে কান না দিলেই হলো। জোয়ারদার ঠিক করলেন তিনি আজ আর বিছানায় যাবেন না, সোফাতেই ঘুমাবেন। জামালের লাফালাফিটা বাড়াবাড়ি রকমের। মাঝে মাঝে বিড়ালের মিয়াও শব্দটাও কানে আসছে। সেও যুক্ত হয়েছে জামালের সঙ্গে। জোয়ারদার সোফাতেই ঘুমিয়ে পড়লেন। টিভি চ্যানেলের শব্দ, জামালের হইচই, একটু পরপর টেলিফোনের বেজে ওঠা, কিছুতেই তার ঘুমের সমস্যা হলো না। অনেকদিন পর তিনি সেই দুঃস্বপ্নটা দেখলেন। কালো রঙের মাঝারি সাইজের চেয়েও ছোট একটা কুকুর তাকে কামড়ে ধরেছে। জামাল কুকুরটাকে ছাড়ানোর চেষ্টা করছে। একসময় কুকুরটা তাকে ছেড়ে জামালকে কামড়ে ধরল। জামাল বুক ফাটা আর্তনাদ করল, বাজান বাজান বউ। জোয়ারদারের স্বপ্ন এই পর্যন্ত হয়। বাজান বাজান শব্দে তার ঘুম ভেঙে যায়। আজ ঘুম ভাঙল না, স্বপ্নটা চলতে থাকলো। তিনি দেখলেন জামাল 4 পায়ে ঘুরে বেড়াচ্ছে। তার পেট ফুলে আছে, পেট ভর্তি কুকুরের বাচ্চা। পেটের চামড়া ভেদ করে বাচ্চাগুলো দেখা যাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! বাচ্চাগুলো কাঁদছে। কান্নার আওয়াজ টেলিফোনের রিংটোনের মতো। জোয়ারদার জাগলেন। কুকুরের বাচ্চা কাঁদছে না, টেলিফোন বাজছে। পুফি মোবাইল ফোন কামড়ে ধরে এনে তার বিছানার কাছে বসল। জামালকেও দেখা যাচ্ছে, সে জোয়ারদারের পায়ের কাছে বসেছে। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও জোয়ারদার টেলিফোন ধরলেন। নিশ্চয়ই সুলতানা চিৎকার চেঁচামেচি করে তার রাতের ঘুমের 12টা বাজিয়ে দেবে। জোয়ারদার বললেন, বলো সুলতানা, কি বলবে? অপরিচিত তরুণী কণ্ঠ বলল, আপনার স্ত্রীর নাম সুলতানা? জোয়ারদার বলল, আপনি কে? আমার নাম শায়লা, ডাক্তার শায়লা। ও আচ্ছা, আজ আপনার আসার কথা ছিল। জোয়ারদার বললেন, ঝড় বৃষ্টিতে আটকা পড়েছিলাম। শায়লা বলল, বুঝতে পারছি, আমি অপেক্ষা করেছিলাম। ভালো কথা। আপনার মামা কি বেঁচে আছেন? কোন মামা? শায়লা বললেন, যে মামার কারণে আমাদের বিয়েটা হয়নি। ও বড় মামা, হ্যাঁ হ্যাঁ বেঁচে আছেন। প্যারালাইসিস হয়েছে, বিছানা থেকে নামতে পারেন না। শায়লা বলল, সরি টু হিয়ার দ্যাট। আপনি আপনার বড় মামার ঠিকানাটা আমাকে দিবেন, আমি তাকে একটা থ্যাংক ইউ লেটার পাঠাবো। কেন? ওনার কারণে আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি। নিজের মধ্যে প্রচন্ড একটা জেদ তৈরি হয়েছিল। পড়াশোনা করেছি, রেজাল্ট ভালো করেছি। একটা কথা জিজ্ঞেস করা হয়নি, আপনার স্ত্রী কি হাউস ওয়াইফ? জি।
আপনার বড় মামা বাধা না দিলে বাকি জীবনটা আমাকেও হাউস ওয়াইফ হয়ে থাকতে হতো। বছর বছর বাচ্চা পয়দা করতাম। আমার কথা শুনে কি আপনি রাগ করছেন? না, আমার ধারণা আমি উল্টাপাল্টা কথা বলছি। নিজের উপর কন্ট্রোল নেই বলেই বলছি। আমি রাতে নিয়ম করে 2 গ্লাস রেড ওয়াইন খাই। এই অভ্যাস বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি সঙ্গে নিয়ে এসেছি। আজ আপনি না আসায় মেজাজ খানিকটা খারাপ ছিল বলেই হুইস্কি খেয়েছি। 4 পেগ। জোয়ারদার বললেন, ও আচ্ছা। শায়লা বললেন, নিজের ওপর কন্ট্রোল নেই বলেই এত রাতে আপনাকে ফোন দিলাম। আপনি ঘুমাতে যান। সরি ফর এভরিথিং। জোয়ারদার টেলিফোন পাশে রেখে ঘুমোতে গেলেন। পুফি পর্ব 4। বিস্ময় চোখ কপালে তোলার ব্যবস্থা থাকলে সুলতানা চোখ কপালে তুলতেন না, ব্রহ্মতালতে তুলে ফেলতেন। বাসার একই অবস্থা, প্রতিটি বালিশের তুলা ছেঁড়া, ঘরের মেঝেতে তুলার সমুদ্র। শুধু যে বালিশের তুলা ছিঁড়ে বের করা হয়েছে তা না, লেপ নামিয়ে লেপের তুলাও বের করা হয়েছে। তুহিন তুষার ঘটনা দেখে মজা পাচ্ছে, কানাকানি করছে, হাসি চাপারও চেষ্টা করছে। ইদানিং তারা অতি সহজেই মজা পায়। অনিকা ভীষণ অবাক হলো। তার কোলে পুফি, পুফিও মনে হচ্ছে অবাক এবং ভীত। অনিকা মার দিকে তাকিয়ে বলল, বাসায় কি হয়েছে মা? সুলতানা তিক্ত গলায় বললেন, তোমার বাবা লীলা খেলা করেছেন, এগুলো হচ্ছে লীলা খেলার আলামত। অনিকা বলল, লীলা খেলা কি মা? সুলতানা কঠিন গলায় বললেন, অকারণে কথা বলবে না, এখন আমার মাথা গরম। বিড়াল নিয়ে তুমি সামনে থেকে যাও। তুহিন তুষার, তোমরা সামনে থেকে যাও। খিকখিক করছো কেন? খিকখিক করার মতো কিছু হয়েছে? তুহিন তুষার তাদের ঘরে গেল। অনিকা গেল পিছনে পিছনে। লীলা খেলা ব্যাপারটা কি তা তার জানতে হবে। অনিকার প্রশ্নের উত্তরে তুহিন বলল, খালু যান খালি বাড়ি পাইয়া এক মেয়ে ছেলে নিয়ে আসছে, তার সঙ্গে লটর পটর করছে। শুদ্ধ ভাষায় লটর পটরে কয় লীলা খেলা। অনিকা কিছু না বুঝেই হাসূচক মাথা নাড়ল। সুলতানা জোয়ারদারের অফিসে টেলিফোন করেছেন। এই মুহূর্তে সবকিছুর ফয়সালা হওয়া উচিত। সুলতানা প্রায় চেঁচিয়ে বললেন, হ্যালো হ্যালো। জোয়ারদার বললেন, তোমরা চলে এসেছো? সবাই ভালো? কারো অসুখ বিসুখ হয়নি তো? সুলতানা বললেন, এই মুহূর্তে তুমি বাসায় আসো। অফিস ছুটি হবে 5টায়, এই মুহূর্তে আসবো কিভাবে? সুলতানা বললেন, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আধা ঘন্টার মধ্যে আসবে। চাকরি যদি এতে চলে যায় তো যাবে। ফ্ল্যাট বাড়ির কোথায় কি হচ্ছে এই খবর দারোয়ানের কাছে থাকে। তারা হচ্ছে ফ্ল্যাট বাড়ির গেজেট। তাই সুলতানা দারোয়ানের কাছে গেলেন। সুলতানা জিজ্ঞেস করলেন, গতকাল রাতে কার ডিউটি ছিল? দারোয়ান বলল, ম্যাডাম আমার। তোমাদের স্যার কাল রাতে কখন বাসায় ফিরেছে? দারোয়ান জবাব দিল, অনেক রাত করে ফিরেছেন ম্যাডাম, বৃষ্টিতে ভিজতে ভিজতে স্যার ফিরলেন, কাদায় পানিতে মাখামাখি। তোমার স্যারের সঙ্গে যে মেয়েটা ছিল তার বয়স কত? স্যারের সঙ্গে তো কোনো মেয়ে ছিল না। সুলতানা বললেন, তোমার নাম রশিদ না? জি ম্যাডাম। রশিদ, আমি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে টালটুবাজি করবে না। তোমাকে যে টাকা খাইয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। কত টাকা খাইয়েছে বলো। সে যদি তোমাকে 500 টাকা দেয় তাহলে আমি তোমাকে দিব 1000, কিন্তু সত্যি কথা বলতে হবে। রশিদ চুপ করে আছে। সুলতানা বললেন, এই নাও 1000 টাকা নোট, এখন বলো মেয়ে ছিল? জি ম্যাডাম। কম বয়সী মেয়ে? জি। সারা রাত ছিল? জি। মেয়েটা দেখতে কেমন? ভালো ম্যাডাম,
দেখতে সৌন্দর্য আছে, তাই গায়ের রং শ্যামলা। শ্যামলা রং তোমার স্যারকে আমি গিলে খাওয়াবো। সুলতানা তার ফ্ল্যাটের দিকে রওনা হলেন। অনিকা তুহিন তুষারের ঘরে। ঘর ভিতর থেকে তালাবদ্ধ। অনিকার চোখ মুখ লাল করে বসে আছে। তুহিন তুষার তাকে লীলা খেলার মূল বিষয়টা বোঝাচ্ছে। বোঝাতে গিয়ে দুবনই আনন্দ পাচ্ছে। অনিকা তাদের থেকে বেশ কিছু খারাপ শব্দ শিখল। ভয় এবং আতঙ্কে অনিকার হাত পা কাঁপছে। সুলতানা আবার টেলিফোন করলেন। জয়দাকে কঠিন গলায় বললেন, মেয়ের নাম কি বলো? জয়দার অবাক হয়ে বললেন, কোন মেয়ের নাম? সুলতানা বললেন, ন্যাকা সাচ্ছ, তুমি মেয়ের নাম জানো না? সব বের করে ফেলেছি, দারোয়ান মেয়েটাকে দেখেছে। জয়দার বললেন, ও আচ্ছা। সুলতানা বললেন, ও আচ্ছা আবার কি? ও আচ্ছা তোমাকে গিলিয়ে দিবে, তুমি শুধু আজকে বাসায় আসো। এখন মেয়ের নাম বলো। জয়দার কিছু না ভেবেই বললেন, শায়লা। রাস্তার মেয়ে না অন্য কিছু? ডাক্তার। ও আচ্ছা, ডাক্তার। ডাক্তার মেয়ে সারা রাত তোমার চিকিৎসা করেছে। জয়দার বললেন, সুলতানা এসব কি বলছো? এখনো কিছুই বলছি না, কিছুই করছি না। আজ বাসায় ফিরে দেখো কি করি। সুলতানা তার ভাইকে খবর দিয়ে আনালেন। রঞ্জুর গায়ে এরশাদ সাহেবের সাফারি, বা হাতে কালো সিল্কের রুমাল। প্রচুর টাকা পয়সা হবার পর রঞ্জু ঘন ঘন নিজের লেবাস বদলাচ্ছে। কোনোটাতেই তাকে মানাচ্ছে না। লম্বাটে ঠোঁটের কারণে চেহারায় কিছুটা বাদর ভাব থেকেই যাচ্ছে। রঞ্জু বলল, ঘটনা তো মনে হচ্ছে ভয়ঙ্কর। লেপ তোষক বালিশ এগুলো কাটাকাটি কেন করেছে বোঝা যাচ্ছে না। এই দুলাভাইয়ের মাথা ঠিক আছে তো? সুলতানা বললেন, মাথা ঠিক না থাকলে এখন ঠিক হবে। মাথা ঠিক করার ওষুধ দেওয়া হবে। ফিরুক বাড়ি সন্ধেবেলা, দেখ আমি কি করি। শুনতেই হইচই যাবে না বুবু, ঠান্ডা মাথায় ক্রস এক্সামিন করবে। সুলতানা বললেন, যে অবস্থায় এই লোক করেছে তারপর কি আর মাথা ঠান্ডা থাকে? রঞ্জু বলল, কথাবার্তা কি হবে তা কাজের মেয়ে দুটো শোনা ঠিক হবে না। আমি এই দুজনকে নিয়ে যাচ্ছি। সুলতানা বললেন, তোর যা ভালো মনে হয় কর। রঞ্জু বলল, অনিকা থাকুক তোমার সঙ্গে। তোমার মনের যে অবস্থা, একা না থাকাই ভালো। ডিসকাশন যখন শুরু হবে তখন অনিকাকে পাশের ফ্ল্যাটে পাঠিয়ে দিও। তোমাদের পুরো কথাবার্তা একটা রেকর্ড থাকা দরকার। আমার এই মোবাইলটা 4 ঘন্টা রেকর্ড হয়, তোমার কাছে রেখে দিচ্ছি। তুমি সময় বুঝে বোতামটা টিপে দিবে। জয়দার অফিস ক্যান্টিনে বসে আছেন। তার সামনে হাফ প্লেট কাচ্চি বিরিয়ানি। তিনি অর্ডার দিয়েছেন পাবদা মাছ, সবজি, ডাল। ক্যান্টিনের বয় তার সামনে কাচ্চি বিরিয়ানি রেখে চলে গেছে। সে চরকির মতো ঘুরপাক খাচ্ছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। খালিক এগিয়ে এলো। তার সামনে চেয়ারে বসতে বসতে বলল, স্যার আছেন? কেমন আছেন? ভালো। ও স্যার, একটা কথা ছিল যে গত রাতে ড্রাইভার কি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিল নাকি বৃষ্টির মধ্যে রাস্তায় নামিয়ে দিয়েছে? জয়দার জবাব দিলেন না। তিনি ক্যান্টিনের বয়কে খুঁজছেন। প্রচন্ড ক্ষুধা লেগেছে, খাবারটা বদলানো দরকার। খালেক বলল, আমার বাসায় এই নিয়ে বিরাট ক্যাচাল। আমার স্ত্রী 100% নিশ্চিত ড্রাইভার আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। ড্রাইভারের কোনো কথাই শ্যামা শুনবে না। ড্রাইভারের চাকরিও নষ্ট হয়ে গেছে। তাই নাকি? জি স্যার, ভালো একজন ড্রাইভার পাওয়া আর গুপ্তধন পাওয়া তো একই ব্যাপার। ওই জিনিস শ্যামা কিভাবে বুঝবে? জয়দার বললেন, আপনার ড্রাইভার খুব ভালো? খালেক বললেন, অবশ্যই ভালো। গাড়িটাকে সে নিজের সন্তানের মতো যত্ন করে। 1 বছর হয়েছে গাড়ি কিনেছি, এখনো গাড়িতে দাগ পড়েনি। এখন আপনি কি স্যার দয়া করে আমার স্ত্রীকে একটু বলবেন যে ড্রাইভার আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিল? তাহলে গরিব বেচারার চাকরিটা থাকে আর আমাকেও একজন ভালো ড্রাইভার হারাতে হয় না। আচ্ছা, আমি বলবো। খালিক বলল, আমি মোবাইলে শ্যামাকে ধরিয়ে দিচ্ছি স্যার, আপনি একটু কথা বলুন। আমি জানি ড্রাইভার আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। শ্যামা যখন বলেছে ঘটনা তাহলে এটাই।
শ্যামা একটা কথা বলেছে আর কথাটা ঠিক হয় নাই, তা হবে না। পীর নিয়ে সংসার করি, যন্ত্রণার সীমা নেই। একজন পুরুষ মানুষের স্ত্রী প্রয়োজন, মহিলা পীর না। মহিলা পীর দিয়ে আমি কি করব? সকাল বিকাল কদমবুসি করব? খালেক মোবাইল ফোনে তার স্ত্রীকে ধরে দিয়ে ফোনটা জোয়ারদারের দিকে এগিয়ে দিল। জোয়ারদার ইতস্তত করে বলল, শ্যামা, একটা কথা। শ্যামা বলল, কি বলতে চাচ্ছেন আমি জানি, আপনাকে কিছু বলতে হবে না, ড্রাইভারের চাকরি থাকবে। স্যার, আপনি ভালো আছেন? আমার ধারণা আপনি ভালো নেই। একদিন আমার বাসায় আসবেন, আপনার সঙ্গে আলাদা করে কথা বলবেন। জোয়ারদার সাহেব বললেন, আচ্ছা। আজ কি আসতে পারবেন? না। জোয়ারদার ফোন রেখে দিলেন। খালেক বললেন, স্যার, আপনি তো মূল কথাটাই বললেন না। জোয়ারদার বললেন, বলেছি ড্রাইভারের চাকরি থাকবে। খালেক আনন্দিত গলায় বলল, বলেন কি, বড় বাচ্চা বাঁচলাম। জোয়ারদার বাসায় ফিরেছেন। বাসা আগের মতোই লন্ডভন্ড অবস্থায় আছে। মেঝেতে তুলা উঠছে। সুলতানার প্রেশার অতিরিক্ত বেড়েছে বলে ডাক্তার এসে ঘুমের ওষুধ দিয়ে তাকে শুইয়ে রেখেছেন। অনিকা আতঙ্কে অস্থির হয়ে বিড়াল কোলে মায়ের পাশে বসা। রঞ্জু দুই কাজের মেয়েকে নিজের বাড়িতে রেখে আবার ফিরে এসেছে। এর মধ্যেও তার পোশাকের পরিবর্তন হয়েছে। সে পরেছে প্রিন্স কোটি, গলায় বোটাই। তাকে অনেকটা হোটেলের বেয়ারার মতো লাগছে। রঞ্জু বসার ঘরে, তার মুখ থমথম করছে। জোয়ারদার বললেন, কেমন আছো রঞ্জু? রঞ্জু বলল, আমি ভালো আছি, আপনি এখানে বসুন। বিচার সভা নাকি? বিচার সভা হবে কি জন্য? আপনার বিচার করার আমি কে? ঘটনা কি ঘটেছে তা বলুন। ঘর ভর্তি তুলা কেন? জোয়ারদার সাহেব বললেন, বালিশ ছিঁড়ে তুলা বের করা হয়েছে। রঞ্জু জিজ্ঞেস করলো, বালিশ ছিঁড়েছে কে? জোয়ারদার সাহেব বললেন, কুফি ছিঁড়েছে। অবশ্য আমি তার নাম দিয়েছি কুফি। কুফি একটা বিড়াল। তুলা ভাই, আপনি তো মানসিক রোগের মতো কথা বলছেন। আপনার কথাবার্তা যে অসংলগ্ন, এটা আপনি বুঝতে পারছেন? জোয়ারদার সাহেব জবাব দিলেন, হুঁ। রঞ্জু আবার বলল, আপনি কিছু গোপন করতে চাইলে করবেন। আমাদের সবারই গোপন করার মতো কিছু না কিছু থাকে। বুবু বলেছিল শায়লা নামের এক ডাক্তার মেয়েকে বাসায় নিয়ে এসে রাত কাটিয়েছেন। শ্যামলা রং, কথাটা কি সত্যি? জোয়ারদার কিছু বলার আগেই সুলতানা ঝড়ের মতো উপস্থিত হলেন। অনিকা এলো তার পিছু পিছু। অনিকা দরজা ধরে দাঁড়িয়ে রইল। বাবার জন্য তার খুব খারাপ লাগছে। সে জানে বাবাকে মা বের করে দিবেন। তার মা অনেকবার এই কথা অনিকাকে বলেছে। বাবা যাবেটা কোথায়? রঞ্জু বলল, বুবু, যা বলার ঠান্ডা গলায় বলো। তোমার শরীর খুবই খারাপ, প্রেশার অনেক হাই, এটা মনে রাখতে হবে। সুলতানা বলল, আমি ওই বদমাস লোকের সঙ্গে কথাই বলবো না। তুই বদমাসটাকে চলে যেতে বল, সে এই বাড়িতে থাকতে পারবে না। জোয়ারদার বললেন, আমি যাব কোথায়? সুলতানা বললেন, রঞ্জু, তুই ওই বদমাসটাকে বল সে কোথায় যাবে এটা তার ব্যাপার। তাকে এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যেতে বল। রঞ্জু বলল, আজকে রাতে থাকো, ঘটনা কি তা আমরা জানি, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবে। সুলতানা বলল, ঘটনা কি সবই জানা আছে, নতুন করে জানার কিছু নেই। তুই বদটাকে চলে যেতে বল। আর এখন যদি সে না যেতে চায় তাহলে কাজী ডেকে ডিভোর্সের ব্যবস্থা করতে হবে, এখন, এই মুহূর্তে। জোয়ারদার উঠে দাঁড়ালেন, তাকালেন মেয়ের দিকে। অনিকা চোখ মুছছে। এখন সে আর বাবার দিকে তাকাচ্ছে না। সুলতানা বললেন, বদমাসের কাছ থেকে মোবাইল ফোনটা নে, চেক করে দেখতো সেখানে শায়লা নামের কারো কিছু আছে নাকি। ফোন চালাচালি তো নিশ্চয়ই করেন। জোয়ারদার পকেট থেকে মোবাইল ফোন বের করে রঞ্জুকে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। রাত অনেক হয়েছে। জোয়ারদার সোহরাওয়ার্দী ওয়ার্ডানে একটি বেঞ্চে বসে আছেন। এই দিকটায় আলো নেই, অন্ধকার হয়ে আছে। কাছেই কোথাও একটা রাতের ফুল ফুটেছে। তিনি ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছেন। প্রচন্ড ক্ষুধায় তিনি অস্থির হয়ে আছেন। দুপুরে তার খাওয়া হয়নি। পাবদা মাছের জন্য অপেক্ষা করতে করতে টিফিনের টাইম শেষ হয়ে গেল। তাকে উঠে পড়তে হলো।
জোয়ারদার চমকে তাকালেন। ঝোপের আড়ালে বিড়ালটা বসে আছে। জোয়ারদার স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কেউ একজন তো পাশে আছে। জোয়ারদার বললেন, এই, তোর খবর কি? বিড়ালটা লাফ দিয়ে বেঞ্চে উঠে এলো। জোয়ারদার বললেন, তোর জন্য তো ভালো বিপদে পড়লাম। বালিশ ছিঁড়ে তুলা বের না করলে এই বিপদে পড়তাম না। মিয়াও। এখন বল, কোথায় যাওয়া যায়? আমার ছোট বোন থাকে যাত্রাবাড়িতে, তার নাম ফাতেমা। একবার মাত্র গিয়েছি, বাড়ি খুঁজে বের করতে পারবো না, ঠিকানাও জানি না। আকাশে বিদ্যুৎ চমকালো। মেঘ তেমন নেই। বিদ্যুৎ যখন চমকাচ্ছে, রাতে কোনো এক সময় ঝড় বৃষ্টি হবেই। জোয়ারদার ঝড় বৃষ্টি নিয়ে চিন্তা করছেন না। তিনি যেখানে বসে আছেন সেখানে ছাতার মতো আছে, তার সমস্যা হবে না। কিন্তু তার প্রধান সমস্যা হলো ক্ষুধা। পাবদা মাছ দিয়ে ধোয়া ওঠা গরম ভাত খেতে পারলে ভালো হতো। জোয়ারদার বিড়ালের দিকে তাকিয়ে বললেন, তুই কি খাওয়া দাওয়া করেছিস? বিড়াল বলল, মিয়াও। জোয়ারদার শুয়ে পড়লেন। বিড়ালটা তার গা ঘেঁষে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের উপরে মেঘ জমছে, বৃষ্টি নামলো বলে। অনিকা মেয়েটার জন্য তার খারাপ লাগছে। বাসায় যে ঝামেলা হয়েছে, এই ঝামেলার বেচারা কি রাতে কিছু খেয়েছে? মেয়েটার তার বাবার সম্বন্ধে খুব খারাপ ধারণা হয়ে গেল। এটা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। মানুষ যা, সে তাই। জোয়ারদার নিশ্চিত বাসার অবস্থা ঠিকঠাক হয়ে যাবে। তখন অনিকাকে নিয়ে চিড়িয়াখানায় যাবেন। অনিকা জীবজন্তু দেখতে খুবই পছন্দ করে। রঞ্জু তার দুলাভাইয়ের মোবাইল ঘাটাঘাটি করে একটা নাম্বার পেয়েছে। সেখান থেকে রাত 1টায় কল এসেছিল। কথা হয়েছে 11 মিনিট 22 সেকেন্ড। রঞ্জু এই নাম্বারে টেলিফোন করল। বিনীত গলায় জানতে চাইল, হ্যালো, আপনি কি, আমি কি জানতে পারি? শায়লা বলল, টেলিফোন আপনি করেছেন, আপনারই তো জানার কথা কাকে ফোন করেছেন। রঞ্জু বলল, এটা আমার দুলাভাইয়ের মোবাইল সেট, আপনি তাকে রাত 1টায় টেলিফোন করেছিলেন। শায়লা বলল, উনি আমার পেশেন্ট, ওনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। উনি অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন বলেই আমি কল করেছি। এত রাত হয়েছে বুঝতে পারিনি। রঞ্জু জিজ্ঞেস করলো, উনি আপনার পেশেন্ট? শায়লা বলল, জি, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমার দুলাভাইয়ের সমস্যাটা কি? শায়লা বলল, পেশেন্টের সমস্যা তো আমি আপনাকে জানাবো না। রঞ্জু জিজ্ঞেস করলো, আপনার নামটা কি জানতে পারি? শায়লা বলল, হ্যাঁ জানতে পারেন, আমার নাম শায়লা। রঞ্জু বলল, আপনাকে অনেক ধন্যবাদ। রঞ্জু টেলিফোনের লাইন কেটে সুলতানাকে বলল, ঘটনা তো আসলে খারাপ, শায়লা নামের এই মেয়েই টেলিফোন করেছিল। সুলতানা বললেন, বলিস কি? রঞ্জু বলল, বুবু অস্থির হও না, যা করার করতে হবে, আমার উপর বিশ্বাস রাখিও, বিশ্বাসে মিলায় বস্তু। পার্কে আরামের ঘুম দিয়ে জোয়ারদার ভোর 6টার দিকে জাগলেন। বিস্মিত হয়ে দেখলেন ঝাঁকে ঝাঁকে বুড়ো এবং আধা বুড়ো হাঁটাহাঁটি করছে। অনেকের পরনে খেলোয়াড়দের মতো হাফ প্যান্ট, সাদা কেডস জুতো, উৎসব উৎসব ভাব। এক কোনায় টেবিল পাতা হয়েছে। টেবিলের পেছনে বাবরি চুলের এক ছেলে, সে 50 টাকা করে নিচ্ছে, সুগার মেপে দিচ্ছে। একজন ব্লাড প্রেশার মাপার যন্ত্র নিয়ে বসে আছে, আরেকজনের কাছে ওজন মাপার যন্ত্র। এই যে বুড়োদের দল স্বাস্থ্য রক্ষায় বের হয়েছে, এটা তার বুঝতে কিছুটা সময় লাগলো। জোয়ারদার আঙ্গুল ফুটো করে সুগার মাপলেন। বাবরি চুলালা ছেলেটা বলল, ফাস্টিং এ 4.2। জোয়ারদার বললেন, এটা কি ভালো না খারাপ? কমতির দিকে আছে। আপনি কি ইনসুলিন নেন? না। জিটিটি করা আছে? জিটিটি আবার কি? গ্লুকোজ টলারেন্স টেস্ট? না। প্রতি বুধবারে আমরা জিটিটির ব্যবস্থা রাখি, বুধবারে চলে আসবেন। অবশ্যই আসব। জোয়ারদার প্রেশার মেপে জানলেন
তার নিচেরটা একটু বাড়তির দিকে আর উপরেরটা ঠিক আছে। উপর নিচ ব্যাপারটা তিনি ঠিক বুঝলেন না, বোঝার ইচ্ছাও ছিল না। তিনি ওজন মাপলেন, তার ওজন পাওয়া গেল ৭১ পাউন্ড। ওজনের সঙ্গে ভাগ্য পরীক্ষার একটা কাগজও পাওয়া গেল। সেখানে লেখা অচিরেই লটারি কিংবা গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এক জায়গায় রং চা আর ডায়াবেটিস বিস্কুট বিক্রি হচ্ছে। ৫ টাকার একটা ডায়াবেটিস বিস্কুট এবং ১ কাপ চা। সবাই খাচ্ছে, তিনিও খেলেন। বুড়োদের সঙ্গে কিছুক্ষণ দৌড়লেন, তার বেশ ভালো লাগলো। বুড়োদের সব আলোচনায় রয়েছে রাতের ঘুম, রক্তের সুগার এবং ব্লাড প্রেশার। তাদের জগৎ ছোট হয়ে এই দিনে নেমে এসেছে। জোয়ারদারের অফিসে যেতে আধা ঘন্টার মতো দেরি হয়ে গেল। তাকে একজোড়া স্যান্ডেল কিনতে হলো। রাতে তার স্যান্ডেল চুরি হয়েছে। চোর পকেটে হাত দেয়নি, মানিব্যাগ নিয়ে গেলে ভালো ঝামেলা হতো। চোর কেন তার মানিব্যাগ নিল না, জোয়ারদার তা বুঝতে পারলেন না। মনে হয় এই চোর তেমন একটা এক্সপার্ট না, কিংবা তার চাহিদা কম, সে অল্পতে তুষ্ট। অফিসে ঢুকে জোয়ারদার লক্ষ্য করলেন সবাই তার দিকে কেমন একটা করে যেন তাকাচ্ছে। তাদের তাকানির ভঙ্গি থেকে কিছু বোঝা যাচ্ছে না। প্যান্টের জিপার খোলা থাকলে মানুষ যেমন করে তাকায় তেমন করে তাকাচ্ছে। তার জিপার অবশ্য ঠিক আছে। অফিসের পিয়ন হঠাৎ পা ছুঁয়ে তাকে সালাম করল। জোয়ারদার বললেন, কি ব্যাপার? পিয়ন বলল, স্যার, আপনার প্রমোশন হয়েছে, আপনি তো ডিজিএ হয়েছেন, জানেন না? জোয়ারদার সাহেব বললেন, না তো। আচ্ছা, আমাকে ১ কাপ চা দাও। পিয়ন অবাক হয়ে তাকিয়ে আছে। জোয়ারদার যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে ড্রয়ার খুলে ফাইল বের করতে লাগলেন। পিয়ন বলল, এজি স্যারের সঙ্গে দেখা করবেন না? জোয়ারদার জিজ্ঞেস করলেন, দেখা করতে কি বলেছেন? জি না। তাহলে শুধু শুধু তার সঙ্গে দেখা করব কেন? পিয়ন জিজ্ঞেস করলেন, স্যার, মিষ্টি খাওয়াবেন না? মিষ্টি খাওয়াবো কেন? এত বড় প্রমোশন পেয়েছেন আর মিষ্টি খাওয়াবেন না? জোয়ারদার মানিব্যাগ খুলে ১০০ টাকার একটা নোট বের করলেন। পিয়ন অবাক হয়ে তাকিয়ে রইল। এদিকে সুলতানার বাড়িতে হুলস্থুল কাণ্ড। অনিকা স্কুলে যায়নি, শুকনো মুখে বিড়াল কোলে নিয়ে ঘুরছে। রঞ্জু খবর পেয়ে ভোরে চলে এসেছে। বসার ঘরের সোফায় বসে কিছুক্ষণ পরপর বলছে, ডাজ নট মেক এনি সেন্স। ঘটনা হচ্ছে, সকালবেলা সুলতানা আবিষ্কার করেছে তুহিন তুষারের ঘরে ৩টা বালিশ ছেঁড়া। ঘরময় তুলে উঠছে। এই দুজন কাল রাতে ছিল না। রঞ্জু তার বাসায় নিয়ে গিয়েছিল, এখন রঞ্জুর সঙ্গে ফিরেছে। তারা সব কিছুতেই মজা পায়, কিন্তু এবারের ঘটনায় মজা পাচ্ছে না। তারা আতঙ্কিত, কারণ বালিশের ভেতরে তাদের গোপন টাকা লুকানো ছিল। তুলোর সঙ্গে সেই টাকাও বের হয়েছে। সুলতানা চায়ের কাপ হাতে ভাইয়ের পাশে বসতে বসতে বললেন, আমি যে ঘরে ২ চুন্নি পুষেছি তা তো জানি না। এদের এক্ষুনি বিদায় করা দরকার। ৮,৩০০ টাকা পাওয়া গেছে। রঞ্জু বিরক্ত গলায় বলল, মূল জিনিস নিয়ে আগে আলোচনা করো। টাকা চুরি তো মূল না। কাজের লোক কিছু টাকা এদিক ওদিক করবে, এটা মেনে নিতেই হবে। তোমরা অসাবধান থাকবে, ঘরময় টাকা ছড়িয়ে রাখবে, চুরি তো হবেই। উঠোনে ধান ছিটিয়ে রাখলে কাক আসে, আসে না? সুলতানা বলল, দোষ তো কাকের না, দোষ যে ধান ছিটিয়েছে তার। চুরির প্রসঙ্গ আপাতত বাদ। ওদের টাকা বাজেয়াপ্ত করা হবে, সেটাই ওদের শাস্তি। এই দুজন যদি চলে যায়, তোমার সংসার চলবে? কাজের মেয়ে পাওয়া আর ইউরেনিয়ামের খনি পাওয়া একই কথা। বালিশ ছিঁড়ে তুলাকে বের করলো, এটা নিয়ে এখন চিন্তা করো। সুলতানা বললেন, ভূত না তো আবার? রঞ্জু বলল, কথায় কথায় ভূত প্রেত নিয়ে আসবে না। ভূত প্রেত আবার কি? আমার ধারণা দরজা খুলে কেউ ঢুকেছে, তোমাকে ভয় দেখানোর জন্য এই কাণ্ড করেছে। বালিশ ছিঁড়ে চলে গেছে,
সুলতানা বলল, কে ঢুকবে দরজা খুলে? যার কাছে মেইন দরজা খোলার চাবি আছে সে ঢুকবে। সুলতানা জিজ্ঞেস করলে, তোর দুলাভাইয়ের কথা বলছিস? রঞ্জু জবাব দিল, না। তোর দুলাভাইকে টেলিফোন করে জিজ্ঞেস করব? রঞ্জু বলল, করতে পারো, তবে টেকনিক্যালি জিজ্ঞাসা করতে হবে। টেলিফোন তুলেই চিৎকার চেঁচামেচি শুরু করলে হবে না। শায়লা মেয়েটি প্রসঙ্গে একটি কথা বলবে না। আমি অলরেডি লোক লাগিয়েছি, তারা পাত্তা লাগাবে। সুলতানা বললেন, জিজ্ঞাসাবাদ যা করার তুই কর, আমি বাসায় আসতে বলি। রঞ্জু বলল, আসতে বললে তো দুলাভাই ছুটে আসবে না, অফিস ছুটি হলে তারপর হেলতে দুলতে আসবেন। জোয়ারদারের সঙ্গে মোবাইল ফোন নেই, তার ফোন সিজ করা হয়েছে। সুলতানা বেশ ঝামেলা করেই অফিসের ল্যান্ড ফোনে তাকে ধরলেন। জোয়ারদার বললেন, কেমন আছো? সুলতানা বললেন, কেমন আছি তোমার জানার দরকার নেই, তুমি এখন বাসায় আসো, অফিস ছুটি হলেই আসবো। সুলতানা আবার বললেন, বাসায় বড় কোনো দুর্ঘটনা ঘটলেও তুমি অফিস করবে? জোয়ারদার সাহেব জিজ্ঞেস করলেন, দুর্ঘটনা ঘটেছে? তোমার সঙ্গে আমি এখন ইতিহাস কপচাতে পারবো না। তোমার কাছে মেইন দরজা খোলার চাবি আছে? জোয়ারদার জবাব দিলেন, চাবিই আছে, এখন টেলিফোন রাখি, অফিসে কিছু ঝামেলা হয়েছে। সুলতানা টেলিফোন রেখে গম্ভীর গলায় বললেন, রঞ্জু, তুই যা ভেবেছিস তাই, তোর দুলাভাইয়ের কাছে মেইন দরজা চাবি আছে। কি অদ্ভুত মানুষ চিন্তা কর, আমাকে ভয় দেখানোর জন্য চুপি চুপি ঘরে ঢুকেছে, বালিশ ছিঁড়ে তছনছ করেছে। এই লোক তো যে কোনো সময় আমাকে খুন করতে পারে, চুপি চুপি ঘরে ঢুকে খুন করে পালিয়ে গেল, কেউ কিছু জানল না। রঞ্জু বলল, দুলাভাইয়ের যে অদ্ভুত মানসিকতা দেখছি, নাথিং ইজ ইম্পসিবল। তোমাকে বলতে আমার খারাপ লাগছে, আমার ধারণা দুলাভাইয়ের মাথা পাগলের দিকে যাচ্ছে। সুলতানা বললেন, আমি তো এই লোকের সঙ্গে বাস করব না। আজ সে অফিস থেকে ফিরুক, তুই তার সঙ্গে ফয়সালা করবি, আমি অনিকাকে নিয়ে তোর বাড়িতে উঠব। রঞ্জু জবাব দিল, আমার দিক থেকে কোনো সমস্যাই নেই। অনিকা দরজার আড়াল থেকে সব কথা শুনছে। সেখান থেকেই ক্ষীণ গলায় বলল, বাবা একা থাকবে? সুলতানা বিরক্ত গলায় বললেন, একা থাকবে কোন দুঃখে? রাস্তা থেকে মেয়ে ধরে আনবে, ওই মেয়ের কোলে বসে বাকি জীবন কাটাবে। রঞ্জু বলল, বুবু, বাচ্চাদের সামনে এই ধরনের কথা বলা ঠিক না। জোয়ারদার সাহেবের অফিসে আসলেই ঝামেলা হচ্ছে। তার সিনিয়র সহকর্মী বরকতুল্লার মাথা খারাপের মতো হয়ে গেছে। প্রমোশনের জন্য তিনি অনেক উপরের লেভেলে ধরাধরি করিয়েছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব বরকতুল্লার আত্মীয়। সে বলেছে, বরকত ভাই, আপনি নাকে খাঁটি সরিষার তেল দিয়ে ঘুমান। খাঁটি তেল আপনার সন্ধানে না থাকলে আমাকে বলুন, আমি ঘানি ভাঙ্গা তেল এনে দেব। ডিজে আপনিই হচ্ছেন। কলকাঠি যা নাড়ার নাড়া হয়েছে, এর চেয়ে বেশি নাড়লে কাঠি ভেঙে যাবে। আজ ভোরবেলা কলকাঠি নাড়ার ফলাফল দেখে বরকতুল্লাহ স্তম্ভিত। ঘন্টা 2 ছিন ধরে বসে থাকার পর তার মাথা হঠাৎ চক্কর দিয়ে উঠল। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলেন, অশ্রাব্য ভাষায় জোয়ারদারকে গালাগালি করলেন। নির্বোধী গাধা, শূন্য আইকিউয়ের একজন মানুষ, সে ডিজিএ হয় কিভাবে? ঘোড়া ডিঙ্গে ঘাস খাওয়া তো নয়, একে বলে হাতি ডিঙ্গে কলা গাছ খাওয়া। আমি চুপচাপ বসে থাকবো না, হাইকোর্টে মামলা করব। শালাকে আমি। বাকি কথা শোনা সম্ভব না। গালাগালি শোনার আনন্দের জন্য বরকতুল্লার অফিসের রুমের সামনে ভিড় জমে গেল। গালাগালি করতে করতেই তার স্ট্রোক হলো। দাঁড়ানো অবস্থা থেকে তিনি মেঝেতে পড়ে গেলেন। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ক্যান্টিনে জোয়ারদার এক কোনায় বসে আছেন।
তার এদিকে কেউ আসছে না। তবে ক্যান্টিনের বয় কয়েকবার এসে খোঁজ নিয়ে গেছে। তিনি সবজি, কই মাছ আর ডালের অর্ডার দিয়েছেন। আজ মনে হয় দেরি হবে না। খালেক ক্যান্টিনে ঢুকে সংকুচিত ভঙ্গিতে জোয়ারদারের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, বসবো? জোয়ারদার অবাক হয়ে বললেন, জিজ্ঞেস করছেন কেন? খালেক বললেন, এত বড় অফিসারের সামনে বসাও তো এক ধরনের বেয়াদবি। স্যার, আমি আপনার প্রমোশনে অন্তর থেকে খুশি হয়েছি। শুধু আমি না, অনেকেই খুশি হয়েছে। ভাবি কি খবরটা দিয়েছেন? না, জানি উনাকে খবর দেবেন না। আপনি অতি আজব মানুষ। আজ বাসায় যাবার সময় অবশ্যই ভাবির জন্য কোনো না কোনো উপহার নিয়ে যাবেন। কি উপহার নিব? খালেক বলল, স্যার, মেয়েরা শাড়ি পেলে খুব খুশি হয়। জামদানি শাড়ি কিনে নিয়ে যাবেন। জোয়ারদার সাহেব বললেন, এত টাকা সঙ্গে নাই। আরে স্যার, আমার থেকে ধার নিয়ে কিনবেন। শাড়ি আমি পছন্দ করে দিব। স্যার, আপনার ক্রেডিট কার্ড নাই? না। আশ্চর্য, আজকাল তো ভিক্ষুকেরও ক্রেডিট কার্ড আছে। আচ্ছা, আমি 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি। লাগবে না। লাগবে না মানে? অবশ্যই লাগবে। এখন তার ল্যাবেন্ডিস ভাবে চললে হবে না। গাড়িতে যাওয়া আসা করবেন, ভাবে অন্যরকম। জোয়ারদার সাহেব জিজ্ঞেস করলেন, গাড়ি কোথায় পাবো? খালেক জবাব দিল, অফিসের গাড়ি, ডিজের গাড়ির ব্যবস্থা আছে। ও আচ্ছা। জোয়ারদার সাহেব বাসায় ফিরলেন সন্ধ্যায়। সুলতানার হাতে শাড়ি দিতেই সুলতানা তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে ওঠেন, শাড়ি দিয়ে পার পেতে চাচ্ছ? লুচ্চা কোথাকার! এই শাড়ি রেখে দাও। রাস্তা থেকে যে মেয়ে আনবে তাকে দিও। এখন সামনে বসো, তোমার সঙ্গে খুবই জরুরি কথা আছে। কথাগুলো আমি গুছিয়ে বলতে পারবো না, কারণ তোমাকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। রঞ্জু, তুই বল। সুলতানা সামনে থেকে চলে গেলেন। রঞ্জু বলল, দুলা ভাই, বুবুর মানসিক অবস্থা তো দেখতেই পাচ্ছেন। প্রেশার ফ্লাকচুয়েট করছে। আপনাকে দেখলে রেগে যাচ্ছে। আমার মনে হয় কিছুদিন আপনাদের আলাদা থাকা ভালো। জোয়ারদার বললেন, আচ্ছা, বুবু কিছুদিন থাকুক আমার সঙ্গে। জোয়ারদার সাহেব বললেন, থাকুক। রঞ্জু বলল, কি ঘটেছে আমি কিছুই জিজ্ঞেস করব না। আপনি কি নিজ থেকে কিছু বলবেন? জোয়ারদার বললেন, আমার মনটা খুব খারাপ। অফিস থেকে আসার পথে খবর পেয়েছি বরকতুল্লাহ সাহেব মারা গেছেন। বরকতুল্লাহকে? আমার একজন কলিগ স্ট্রোক করে মারা গেছেন। রাত 11টা। জোয়ারদারের বাসা খালি, সবাই চলে গেছে। রাতের জন্য জোয়ারদার চুলায় খিচুড়ি বসিয়েছেন। ছাত্র জীবনে অনেকবার তিনি নিজে রান্না করেছেন। মাঝে মধ্যে এখনো রাঁধতে হয়। খিচুড়ি অখাদ্য হবে না। রান্না শেষে 1 চামচ ঘি দিতে পারলে ভালো হতো। তিনি ঘিয়ের কৌটো খুঁজে পাচ্ছেন না। শোবার ঘরে হুটোপুটির শব্দ শোনা যাচ্ছে। বিড়ালটা নিশ্চয় চলে এসেছে। বাসা যেহেতু খালি, জামালেরও আসার সম্ভাবনা। জোয়ারদার রান্নাঘর থেকে লক্ষ্য করলেন, কে যেন মন দিয়ে টিভি দেখছে। জামালের মতো না, বয়স্ক একজন মানুষ। জোয়ারদার এগিয়ে গিয়ে দেখেন বরকতুল্লাহ বসে আছেন। এটা কি করে সম্ভব? বরকতুল্লাহ তার দিকে তাকিয়ে বললেন, ভালো আছেন? জোয়ারদার তাকিয়ে আছেন, কি বলবেন ভেবে পাচ্ছেন না। বরকতুল্লাহ বলেন, কাইন্ডলি চ্যানেলটা একটু বদলে দেন তো। আমাকে বলছেন? বরকতুল্লাহ সাহেব জবাব দিলেন, আপনাকে ছাড়া আর কাকে বলবো? এখানে কি কেউ আছে? আমি সারা জীবন বলেছি আপনি একজন নির্বোধ। আমি একা যে বলেছি তা না, সবাই বলেছে। দেখুন, তারপর প্রমোশন আপনার হলো। এর মানে কি জানেন?
না, এর মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন হায়ার লেভেল পর্যন্ত গর্ধপ যায়। জোয়ারদার সাহেব বললেন, স্যার, আপনি যে মারা গেছেন এটা আপনি জানেন? বরকতুল্লাহ সাহেব বললেন, গর্ধপের মতো কথা বলবেন না, যদি সম্ভব হয় 1 কাপ কফি খাওয়ান। জোয়ারদার সাহেব বললেন, গেস্ট রুমটা দেখিয়ে দিই স্যার, যদি ইচ্ছে করে গেস্ট রুমে ঘুমাবেন। আমি কোথায় ঘুমাবো এটা আমার মাথা ব্যথা, আপনার না। ইউ গো টু হেল। জোয়ারদার সাহেব নিশ্চিত হলেন তার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, তার কোনো মানসিক হাসপাতালে ভর্তি হওয়া অত্যন্ত জরুরি।